হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি মে মাসের 13 তারিখে বাংলাদেশে যাই দক্ষিণ কোরিয়া থেকে। মূলত আমার পরীক্ষা থাকে অনার্স ফাইনাল ইয়ারের, আর সেই পরীক্ষা দেওয়ার জন্যই আমি বাড়িতে যাই। দক্ষিণ কোরিয়াতে যাওয়ার আমার 1.5 বছর হয়েছিল। তো 1.5 বছরের ভিতরে আমি বাংলাদেশে 2বার যাই। তো এবারের যাওয়াটা অনেকটা স্পেশাল, কারণ আমার পরীক্ষা। নিজের দেশে ফিরে যাওয়ার অনুভূতিটা যে কি, সেই একমাত্র জানে যে দেশের বাইরে থাকে, মা বাবা পরিবার ছেড়ে। বাড়িতে যাওয়ার পর শুরু হলো নতুন যুদ্ধ, তা হলো পরীক্ষার প্রস্তুতি নেওয়া। যাই হোক, পরীক্ষাগুলো অনেক ভালোভাবে দিতে পেরেছি, এটার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া। 2 মাস সময় নিয়ে আমি বাংলাদেশে যাই, তার মধ্যে পরীক্ষা দিতেই 1.5 মাস চলে যায়। এই 2 মাসের মধ্যে ঠিকমতো 10 দিনও আমি বাড়িতে থাকতে পারি নাই। এই অনুভূতিটা কতটুকু কষ্টের, কতটুকু বেদনাদায়ক একমাত্র প্রবাসীরাই জানে। যখন বাড়ি থেকে বের হই তখন বুকটা মনে হয় ফেটে যাচ্ছিল, এরকম মনে হচ্ছিল আমি আর বাংলাদেশে ফেরত আসতে পারবো না। এরকমটা মনে হলো যে আমি আমার মা বাবার মুখ মনে হয় আর দেখতে পারবো না। সেই সাথে ফ্যামিলিতে নতুন একটি সদস্য যুক্ত হয়েছে। এত কিছুর পরও সবকিছু ছেড়ে আবার যেতে হচ্ছে সেই প্রবাসে। দিনটা ছিল জুলাই মাসের 9 তারিখ। 10 তারিখ রাত 2টা 45 মিনিটে আমার ফ্লাইট ছিল। সেই কারণে 9 তারিখ সকালবেলা ট্রেনের টিকিট কাটি। আমার সাথে ছিল আমার বড় ভাই। ট্রেনের টাইম ছিল 8:30টায়, কিন্তু সেই ট্রেন আসতে আসতে 11:30টা বেজে যায়। যাই হোক, ট্রেন থেকে রাত 9:30টার দিকে ঢাকা বিমানবন্দর স্টেশনে নামি। যেহেতু ফ্লাইট রাত 2টা 45 মিনিটে, সেহেতু এত লং টাইম বসে থাকা অনেক কষ্টের। তাই এক ছোট ভাইয়ের বাসায় গিয়ে রেস্ট নিয়ে রাত 12টার দিকে রওনা হই সেখান থেকে। তারপর ভাই এবং ছোট ভাই মিলে আমাকে বিমানবন্দরে রেখে যায়। তারপর আমি আমার লাগেজ বুকিং দিয়ে ইমিগ্রেশন ক্রস করে আমার ফ্লাইটের জন্য অপেক্ষা করি। আমার খুব ইচ্ছা ছিল যে এবার থাইল্যান্ড দেখব, তাই থাই এয়ারলাইন্সে টিকিট কাটি। আর তারপর বাসে করে আমার সেই কাঙ্ক্ষিত থাই এয়ারলাইন্সের কাছে যাই, এবং সেখানে গিয়ে দেখতেছিলাম ঘুরে ঘুরে চারিপাশটা। আসলে বিশাল একটি এয়ারলাইন্স, অনেক সুন্দর এবং জায়গাটাও অনেক সুন্দর। মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বাসটা করে আমরা এখানে এসেছিলাম। যাক, তাহলে এবার বিমানে ওঠার পালা। বিমানে চড়ার অনুভূতিটাও আসলে অনেক ভয়ঙ্কর, একটি সুন্দর। বিমানে উঠতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম। সামনে একটি পোলা ছিল। বিমানে ওঠার পর বিমান আর কি দেরি করে নেই বেশি, একদম জাস্ট টাইমে বিমান ছেড়ে দিয়েছিল। যারা এখনো বিমানে উঠতে পারে নাই তারা এই বিষয়টাকে খুব মিস করে। যাই হোক, বিমান যখন আকাশে উঠতেছিল তখন এই আকাশের দৃশ্যটা আমি বারবার দেখতেছিলাম আর অবাক হয়ে তাকাচ্ছিলাম। তো অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা এখনো বিমানে ওঠার ভাগ্য হয়নি তারা আসলে এটা বুঝতে পারবে না যে আসলে বিমানের ভিতর থেকে বাহিরটা কত সুন্দর দেখা যায়। যাই হোক, এটা ছিল থাইল্যান্ডে ল্যান্ড করার পূর্ব মুহূর্তের ছবি। তো তার কিছুক্ষণ পরে আমরা থাইল্যান্ডের ব্যাংককে ল্যান্ড করলাম। তো ব্যাংককে ল্যান্ড করে আমরা এখান থেকে প্ল্যাটফর্মের ভিতরে যাচ্ছি। হ্যালো। প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে আমি ভিডিও করতেছিলাম এবং কথা বলার জন্য ইচ্ছা প্রকাশ করতেছিলাম যে আসলে এই এত সৌন্দর্য, তো এত মনোরম পরিবেশের একটু বর্ণনা দেব, কিন্তু আসলে মানে বলতে পারতেছিলাম না, কারণ আশেপাশে অনেক লোকজন ছিল। যদি কথা বলি তারা কি মনে করবে না করবে। এই যে সামনে দেখতেছেন, তারা আসলে ল্যান্ড খুঁজতেছে যে কোন দিকে যাবে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমাদের ফ্লাইট ছিল হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইনচন এয়ারপোর্টে। তো এখানে আমরা আমাদের ল্যান্ড খুঁজতেছিলাম যে আসলে আমাদের কোথায় থেকে বিমানে উঠতে হবে। তো তারপর আমরা সেই নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য একটা ট্রেনের মধ্যে উঠে যাই। তো এখানে দেখতেছিলাম যে অনেক শ্রীলঙ্কান স্টুডেন্ট, তারা এখানে ভিড় জমাচ্ছিল। তো এরা হচ্ছে শ্রীলঙ্কান সবাই। তো হয়তো শ্রীলঙ্কান দেশের কোনো স্কাউট টিম এটা হতে পারে, তো আমার ধারণা নাই, তারপরেও এরকম মনে হলো আর কি। যাই হোক, তবে একটা মজার বিষয় হচ্ছে শ্রীলঙ্কান এবং বাংলাদেশিদের দেখলে কোনো বোঝার উপায় নেই যে কোনটা শ্রীলঙ্কান আর কোনটা বাংলাদেশি। এটা অবশ্যই হ্যাঁ একটা ভালো বিষয়। যাই হোক, তো হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আমার বিমানের কাছে। তো ভিতরটা দেখলাম অনেক সুন্দর। আমি ভিডিও করতেছিলাম, পিছনে লোকগুলো দেখা যাচ্ছিল। বিদেশের একটা নিয়ম আছে যেটা হচ্ছে অন্য কারো অনুমতি ছাড়া তার ছবি ওঠানো নিষেধ, তাই আমার ফেসটাই সামনে দেখাচ্ছি। এই হলো থাইল্যান্ডের ব্যাংককের ভিতরের সুন্দর দৃশ্য। থাইল্যান্ডের ব্যাংককের এয়ারপোর্টে একটি হাতি, অর্থাৎ লোহার হাতি টাঙানো আছে। তো আমি এখানে দাঁড়ায় অনেক ছবি নিলাম। তো অনেক সুন্দর লাগতেছিল, তাই ছবি নিলাম। একটা বিষয় বলতে ভুলে গেছি, যখন আমি থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছাই তখন আমার লাগেজ বুকিং এবং টিকিটটা আবারও চেক করা হয়, কারণ এটা সিকিউরিটির জন্য। অর্থাৎ আপনার লাগেজটি আপনি সেই দেশে গিয়ে পাবেন কিনা বা হারাইছে কিনা তার ডকুমেন্ট হিসেবে। তারপর আমি আমার ওই ব্যাংককে যে এয়ারে উঠবো সেই এয়ারের ওখানে গিয়ে বসলাম, চারিদিকটা ভিডিও করতেছিলাম। এখানে এয়ারের যে মানে এয়ারপোর্টের ভিতরে, অর্থাৎ যেখানে বিমানগুলো এসে থামে ওই বিষয় ওই ভিতরটা আমি একটু ভিডিও করলাম। তো অনেক সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর। অর্থাৎ থাইল্যান্ডের ব্যাংকক, আসলে থাইল্যান্ডে যারা যায়নি তারা আসলে বুঝতে পারবে না, আসলে অনেক সুন্দর থাইল্যান্ড।
এয়ারপোর্টের ভিতরটা এতই সুন্দর লাগতেছিল, আমি বারবার ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম, অসাধারণ অসাধারণ। তো এখানে অনেক বাঙালিও ছিল, বাঙালি মানে ছেলে মেয়ে উভয়ই ছিল, তো তাদেরকে আসলে ভিডিওতে নিয়ে আসিনি। তারপর আমি একটা ওয়াশরুমে যাই, তো ওয়াশরুমে গিয়ে দেখি যে তো এখানে এখানে মূলত এই বিষয়টাকে দেখার জন্যই, তো যদিও এটা প্রত্যেকটা মানে উন্নত বিশ্বের প্রত্যেকটা দেশেই এই সিস্টেমটা আছে, সেটা হচ্ছে ওই যে পানির যে টিউবটা আছে, কল টিউব, তো এইখানে যখন আপনি হাত দিবেন, তো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি পড়বে। তো এটা হচ্ছে সেন্সর সিস্টেম। তো এটা প্রত্যেকটা উন্নত দেশেই আছে, শুধু তবে আমি থাইল্যান্ডেই এই প্রথম সাক্ষী হলাম, তাই বারবার ভিডিও করতেছিলাম, বারবার পানি মুখে দিচ্ছিলাম, তো ওই বিষয়টাকে ভালোভাবে জানার জন্য যে আসলে পানি কিভাবে বের হয়। এরপর মুখ ধোয়া শেষে আমি আরেকটা জিনিস খেয়াল করি যে এখানে টিস্যুর বক্স রাখা আছে মুখটা মোছার জন্য, হাত মুখ মোছার জন্য। তো এখান থেকে আমি কয়েকটা টিস্যু নেই, টিস্যু নিয়ে আমি হাত মুখ মুছি। তো আসলে প্রত্যেকটা উন্নত বিশ্বের দেশগুলোতেই এই সিস্টেমটা আছে, মানে সাথে টিস্যু রাখা অনেক সুন্দর। এবং এই বাথরুমের যে ভিতরটা, অর্থাৎ ওয়াশরুমের যে ভিতরটা একদম জল জল করতেছিল। অবশেষে আমি দক্ষিণ কোরিয়ার যে ফ্লাইট, অনেক বড় ছিল এটা আসলে, থাইল্যান্ড থেকে যে দক্ষিণ কোরিয়াতে থাই এয়ারলাইন্সের যে ফ্লাইটটা আসে অনেক বড় বিশাল একটা ফ্লাইট, তো এর ভিতরে উঠলাম। তো একটু পরেই, অর্থাৎ এখানে থাই এয়ারলাইন্স আমি একটা জিনিস খেয়াল করেছি যে তারা এক সেকেন্ড পরিমাণ টাইম তারা ওয়েস্ট করে নাই, জাস্ট টাইমেই তাদের মানে বিমানকে ছেড়ে দিয়েছে। তো এই বিমান ফ্লাই করার এটা সময় তো ফ্লাই করেছে অলরেডি। কেউ ভাববে না যে আমি থাই এয়ারলাইন্সের অ্যাডভার্টাইজ করতেছি, আসলে যেটা সত্যি সেটাই তো বলতে হবে, তাই নয়? এবার পালা দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে, থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে তাদের মাঝ আকাশের চিত্র দেখা এবং উপভোগ করা। তো আমি ভিডিও করতেছিলাম জানালা দিয়ে, তো দূরে অনেকগুলো মেঘ দেখা যাচ্ছিল। তো আমি চেষ্টা করলাম দেখি ক্লিয়ার, মানে কাছাকাছি কত দূর নিয়ে আসা যায়, ক্লিয়ার দেখা যায় কিনা বা কেমন লাগে দেখতে। তো এই কারণে আমি ক্যামেরাটাকে জুম করে আমি ওই মেঘগুলোকে কাছে নিয়ে আসলাম যাতে ক্লিয়ার দেখা যায়। ভাইরে ভাই, আকাশের দৃশ্যগুলো যতই দেখতেছিলাম ততই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তো আসলে আমি অবাক দৃষ্টিতে তাকাচ্ছিলাম, বারবার দেখতেছিলাম, বারবার দেখতেছিলাম। তো এত সুন্দর লাগছে ভিডিওগুলো, বিষয়গুলো। তো আসলে নীল এবং সাদা, নীল আর সাদার সংমিশ্রণটা আসলে কেমন হতে পারে আপনারা উপভোগ করতে পারেন। তো যারা আসলে এয়ারে উঠে নেই তারা এই বিষয়গুলো অনেক মিস করে। অবশেষে কয়েক ঘন্টা পর আমার সেই কাঙ্ক্ষিত দক্ষিণ কোরিয়াতে পৌঁছে যায় এবং ইনচন এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার আগ মুহূর্ত আমি এই ভিডিওটি করি। তো বন্ধুরা, এই ছিল আমার দক্ষিণ কোরিয়া থেকে বাড়িতে যাওয়া এবং বাড়ি থেকে দক্ষিণ কোরিয়াতে পুনরায় ফেরত আসার ভিডিও ফুটেজ। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।